7ই নভেম্বর আমাদের ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। ক্যান্সার কথাটা শুনলেই আমাদের ভেতরটা কেমন ধক করে ওঠে, এক অদ্ভুত ফিলিং তৈরি হয় ভেতরে। মনে হয় ক্যান্সার মানেই নো অ্যান্সার। কিন্তু এই যে অসুখ, এই কর্কট অসুখ, এই অসুখটাকেও আমরা এর অ্যাওয়ারনেস কেন আমরা সেলিব্রেট করছি, এই বিষয়টা আমরা যেমন জানব, তেমনি এই অসুখটা কী ধরনের হয়, কত রকমের হয়, কিভাবে আমরা সচেতন থাকব, এর প্রিভেনশন কি আছে, চিকিৎসা ক্ষেত্রে কীরকম খরচ হয়, এরকম নানাবিধ প্রশ্ন আমাদের মনে আসে। তো এই যখন এই দিনটা পালিত হচ্ছে বিশেষভাবে, তখন আমার শুরুতেই আমাদের একজন বিশিষ্ট কবির কথা খুব মনে পড়ছেন। তিনি অকাল প্রয়াত হয়েছেন বলা যায় এই অসুখেই। তো তিনি লিখছেন, অসুখ আমাকে যত চেপে ধরে আমি তত ফচকেমি করি। বার্নার্ড শ টুকে বলি, ক্যান্সার অনিবার্য হলে সেটা এনজয় করুন। অঙ্গে অঙ্গে কি হিল্লোলে কেমোথেরাপির পরে ঝরে যায় লোম। নির্লোম নতুন ত্বকে নার্সিং হোমের ঘ্রাণ, অলিভ অয়েল। সেজেগুজে ভুলে থাকি, ভালো থাকি, ভয় চেপে রাখি। পরপুরুষের মতো মোহময় পরচুলা কখনো মাথায়, কখনো নতুন র্যাম্প, নতুন ফ্যাশন স্টেটমেন্ট। নতুন পোশাক পরে ন্যাড়ামুন্ডে রং ম্যাচ পাগড়ি বানায়। অসুখ না হলে বলো, কখনো কি জানতাম এত ভালোবাসো? সুন্দর শুভেচ্ছা মুখ, গভীর উদ্বেগ ভরা প্রিয় মুখগুলি ঘিরে ছিল, ঘিরে থাকে দূরের ইমেল, ফোন, SMS মালায়। অসুখ না হলে বলো, কখনো কি জানতাম এখনো বেঁচে আছি। তো শুরুতেই বিশিষ্ট কবি মল্লিকা সেনগুপ্তর কবিতা দিয়ে আমরা এই যে ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করছি, সেই শুরুতেই ওনার কথা মনে পড়ল। আজকে আমাদের এই অনুষ্ঠানে, আকাশবাণী মুর্শিদাবাদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সৌমিতা পোদ্দার। নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি, তো এই কবিতার লাইনগুলো পড়তে পড়তে আমার গায়ে একটু কাঁটা দিচ্ছিল। মানে সত্যি করেই ক্যান্সার কথাটা এলেই আমাদের বুকের ভেতরটা এখনও কিন্তু ধক করে ওঠে। তো এই যে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের কী প্রয়োজনীয়তা, এটা তো যেমন জানবই, শুরুতেই একটু এই অসুখ সম্পর্কে জানি। শুনুন, এই যে বললেন ধক করে ওঠা, মানে সত্যি এই জিনিসটা এখনও আমাদের সমাজের, ক্যান্সার শুনলেই, এই ওয়ার্ডটা শুনলেই বুকের মধ্যে ধক করে ওঠে। কিন্তু এক সময় বলা হতো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু এটা কিন্তু এখন সত্যি নয়। ক্যান্সারের চিকিৎসা সম্ভব, এবং ক্যান্সার এমন একটা রোগ যেটা কিন্তু প্রতিরোধ করা যায়, এবং যে রোগ প্রতিরোধ করা যায়, যে রোগকে আমি আটকাতে পারবো, সেই রোগের অ্যাওয়ারনেস বা সচেতনতা খুবই জরুরি। সেই সচেতনতার অভাবেই কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়ছে। তো সেই কারণেই সচেতনতা জরুরি। তার কারণ হচ্ছে গিয়ে এই ক্যান্সার, এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি, অনেকাংশেই প্রতিরোধ করতে পারি। তো এই কথাটা শুনে শুরুতেই আমাদের খুব ভাল লাগলো যে ক্যান্সার অন্তত প্রতিরোধযোগ্য। এই কথাটা আমাদের শ্রোতা বন্ধুদের মনে বসাতে হবে যে কিভাবে আমরা প্রতিরোধ করব, এই জানাটা আমাদের ভীষণভাবে জরুরি। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে কি, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, খালি ভারতবর্ষের নিরিখে বলবো না, পুরো পৃথিবীর নিরিখেই যে ক্যান্সারের ইনসিডেন্স, সেটা কিন্তু মানে দিন দিন বেড়ে চলেছে। এবং 2019 যে স্ট্যাটিস্টিক্স আছে, 2019-এর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান যদি ধরি, সেই পরিসংখ্যান থেকে আমরা যদি প্রেডিকশান ধরি, আগামী 2025-26-এর প্রেডিকশান, সেই সংখ্যা প্রায় দ্বিগুণ কি তিনগুণ হতে চলেছে ক্যান্সারের ইনসিডেন্স। তো একটা যে রোগ প্রতিরোধ করা যায়, সেই রোগের ইনসিডেন্স কেন এরকম বাড়বে, সেটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়, সেই জানবারও বিষয়। কারণ এই সচেতনতা কিন্তু এখনও আমাদের মধ্যে পৌঁছায়নি। আর
সেই সচেতনতা যে মানুষের মধ্যে পৌঁছাতে হবে তাই না, সার্বিক সামাজিক স্তরে পৌঁছানো দরকার। তার কারণ হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের নিয়মিত অভ্যাস, আমাদের পারিপার্শ্বিক, আমাদের পরিবেশ সব কিছু কিন্তু দায়ী আমাদের এই ক্যান্সারের ইনসিডেন্স বাড়ার জন্য। তো ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে যেমন নিজে সচেতন হওয়া জরুরি, তেমনি সমাজকে সচেতন করাও জরুরি। কিন্তু আর নিজের লাইফস্টাইলটাও চেঞ্জ অবশ্যই করা লাইফস্টাইল জরুরি। চেঞ্জ করা মানে যে জরুরি। কথাগুলো শুনলাম, এই কথাগুলো কিন্তু নতুন কথা আমাদের কানে এলো। এই যে খাদ্যাভ্যাস, পরিবেশ, এগুলোও কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ, একদম একদম একদম, তাই না? হুম হুম। তাহলে শ্রোতা বন্ধুরা এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন। এবারে একটু শুনবো যে কিভাবে দায়ী হয় খাদ্যাভ্যাস বা পরিবেশ বা বিভিন্ন কারণগুলো। দেখুন, যা পরিসংখ্যান বলছে তাতে সমস্ত ক্যান্সারের মধ্যে ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে ছেলে মেয়ে মিলিয়ে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আর যদি এটা ছেলেদেরও হয়, ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু ওভারঅল যদি পরিসংখ্যান ধরা হয় মেয়েদের তাহলে অনেক ব্রেস্ট বেশি। ক্যান্সার সবচেয়ে বেশি, এবং তারপরেই হচ্ছে গিয়ে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর মুখের ক্যান্সার, এবং ছেলেদের মধ্যে মুখ এবং গলার ক্যান্সার ও লাং ক্যান্সার, এই চারটেই মেইনলি ভারতবর্ষে হয়ে থাকে। তো এর মধ্যে আমরা যে অঞ্চলে বাস করি, মুর্শিদাবাদ জেলা, এই জেলাতে কিন্তু সবচেয়ে বেশি হয় লাং ক্যান্সার। আচ্ছা। তো এই লাং ক্যান্সারের জন্য বা সার্বিক যে সমস্ত ব্রেস্ট ক্যান্সার এখন যে আমরা যে বলছি যে সবচেয়ে বেশি, এই ব্রেস্ট ক্যান্সারের একটা মূল অংশ কিন্তু এই যে বললাম আমাদের লাইফস্টাইল, যে দৈনন্দিন জীবনের অভ্যেস, খাদ্যাভ্যাস, এগুলো কিন্তু জরুরি। এবং তার সঙ্গে সবচেয়ে বেশি যে অংশটা আমাদের এই ক্যান্সারের ইনসিডেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে টোবাকো বা তামাক। এই তামাক কিন্তু মোটামুটি প্রায় 89 to 90% ক্যান্সারের জন্য তামাক হচ্ছে দায়ী। তো এটা কিন্তু এখনো আমাদের প্রচুর মানুষের জীবনের সাথে, দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে রয়েছে, এবং আমি যদি নিজে না করি আমার পারিপার্শ্বিক বা আমার ফ্যামিলির লোকও করছে, স্মোকিং করছে কোনো না কোনোভাবে। তো সেই হিসেবে সেই অভ্যেস যদি বদলাতে না পারি, তা আমার পারিপার্শ্বিক আবহাওয়াকেই আমি বদলাতে পারবো না, আমার বায়ুকেই বদলাতে পারবো না, তো ক্যান্সারকেও আমরা প্রিভেন্ট করতে পারবো না। সেই জন্য এই জায়গাতেই সবার আগে পরিবর্তন দরকার। মানে জীবনশৈলীটা ভীষণভাবে জড়িত এই ক্যান্সারের ইনসিডেন্সের সঙ্গে। ক্যান্সারের জন্য একটু আগে যে বললেন যে আগে যে ক্যান্সারের পরিসংখ্যান ছিল, এখন আরও এই 24-25 সালে আরও অনেকাংশে বেড়ে গেছে। তো এই বারবার কারণটা কি? এই বারবার কারণ হচ্ছে দুটো জিনিস। ক্যান্সার ডিটেকশন রেটও বেড়েছে। আগে যেটা ছিল না, যে অনেক সময় ক্যান্সার হলে বুঝতেই পারতো না, এখন সেই ডিটেকশন রেট বেড়েছে, কিন্তু তার সাথে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়ছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পারিপার্শ্বিক যে আবহাওয়া, আমাদের পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট, সেই পরিবেশ দূষণ বাড়ছে, বায়ু দূষণ বাড়ছে, স্মোকিংয়ের প্রবণতা বাড়ছে, আমাদের খাবার দাবারে ভেজালের পরিমাণ বাড়ছে, আমরা যা খাচ্ছি, যা শ্বাস নিচ্ছি, সব কিছুর মধ্যেই ভেজাল রয়েছে, সেইগুলোই কোনো না কোনোভাবে আমাদের ক্যান্সারের কারণ কারো ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো সেই জন্য ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে, গোটা পৃথিবী জুড়েই বাড়ছে। আচ্ছা, আর এই যে প্রতিরোধযোগ্য, এই কথাটা আমাদের কাছে ভীষণ আশাদায়ক, আশাব্যঞ্জক। তো সেটা কিভাবে, মানে কোন স্তরে প্রতিরোধ করা যায় ক্যান্সার, বা কোন সময় চিকিৎসকদের কাছে এলে আসা উচিত নিরাময় সম্ভব? দেখুন, ব্যাপারটা হচ্ছে তার জন্য মূলে বুঝতে হবে যে ক্যান্সারটা কেন হয়। ক্যান্সার কিন্তু হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে কোনো অঙ্গের, যেখানেই ক্যান্সার হয়েছে সেখানে কোনো একটা কোষ, আমাদের প্রত্যেক শরীরে যে সমস্ত কোষ থাকে, ছোট ছোট কোষ থাকে, তো সেল বলে সেটাকে, ইউনিট। তো সেই সেলগুলোর বিভিন্নভাবে বিভাজন হয়, একটা সেল থেকে দুটো সেল। তো এইভাবে আস্তে আস্তে সেলগুলো একটা লাইফ সাইকেল আছে। তো বিভাজন হচ্ছে, সেটা বড় হচ্ছে, এজিং হচ্ছে, তারপর সেই সেলটা মরে যাচ্ছে। নর্মালি প্রত্যেক মানুষের জীবনেই হয়, প্রত্যেক জীবের জীবনেই হয়। তো ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, যে কোনো না কোনো কারণে একটি সেল সেটা বারবার বিভাজন হয়েই যাবে, এবং সেটা তার মৃত্যু হবে না সেই সেলটার। তার ফলে সেই সেলটা বাড়তে থাকবে, একটার থেকে দুটো, দুটোর থেকে কয়েক লক্ষ, এভাবে আস্তে আস্তে সেল বিভাজন হয়ে বাড়তে থাকবে। তার ফলে যেই অঙ্গে যেমন লাং বা ব্রেস্ট বা জরায়ু বা ওভারি বা যেখানেই হচ্ছে, সেই অংশে আস্তে আস্তে একটা অংশ ফুলতে শুরু করবে, সেই অংশ বাড়তে শুরু করবে, কাজে এটাকেই ক্যান্সার বলে। এবার সেই সেলটার হচ্ছে কেন, এই বিভাজনটা হচ্ছে কেন, এই চেনটা হচ্ছে কেন, এটাকে বলে নর্মালি, সেটা অনেক বায়োলজি ডিপে যাওয়া হবে, যে আমাদের যে
সেল থাকে তাদের একটা প্রোগ্রাম সেল ডেথ হয় নর্মাল মানুষের, নর্মাল সেলের। তো সেই প্রোগ্রাম সেল ডেথটাকে কোনো না কোনো জেনেটিক কারণে সেই প্রোগ্রাম সেল ডেথটাকে প্রিভেন্ট করা হচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে? আমরা যে ভেজাল খাচ্ছি বা স্মোকিং করছি বা পরিবেশ দূষণের জন্য যে দূষিত বায়ু আমরা ইনহেল করছি, সেগুলো কোনো না কোনোভাবে যে কোনো একটা ফ্যাক্টর বা বহু ফ্যাক্টর একসাথে শরীরের মধ্যে কোনো কোষের কোনো একটা জিনগত ত্রুটি করছে। আমাদের লাইফের বিভিন্ন সময়, সে ছোটোবেলাতেও হতে পারে, মধ্য বয়সেও হতে পারে, বেশি বয়সেও হতে পারে, কোনো না কোনো সময় এই জিনগত ত্রুটি দেখা দিচ্ছে কোনো একটা স্পেসিফিক সেলের। সেই জিনগত ত্রুটির ফলে সেই স্পেসিফিক সেলটা তখন অমর হয়ে যাচ্ছে। সেই সেলটা অমর হয়ে যাওয়ার ফলে সেই সেলটার মৃত্যু হচ্ছে না, সে তখন বাড়তে থাকছে, নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাড়তে থাকছে। আপনি পুকুরে কচুরিপানা দেখেছেন? কচুরিপানা দেখবেন যে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। ঠিক একই রকম ক্যান্সারের মেকানিজম। একটা সেলকে, একটা কচুরিপানা যদি আপনি বেঁচে থাকে পুকুরে, দেখবেন সেটার থেকে বাড়তে শুরু করে। ঠিক ক্যান্সারেরও ওরকম, যে সেলটা অমরত্ব লাভ করছে, সে কোনোভাবে একটাও যদি বেঁচে থাকে, সে এভাবে মাল্টিপল হয়ে 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 বাড়তে থাকছে। তো এটা হচ্ছে ক্যান্সারের মূল কারণ। এবারে এইটা কেন হচ্ছে, এই সেলটা অমর কেন হয়ে যাচ্ছে, তার কারণ কোনো না কোনোভাবে সেলের মধ্যে একটা ডিএনএ বা জিন সিকোয়েন্সিং থাকে, সেই সিকোয়েন্সিংয়ের কোনো না কোনো একটা জায়গায় আঘাত ঘটছে। সেই আঘাতটা কেন ঘটছে সেইটা কিন্তু এখনো ইনকমপ্লিট সায়েন্স। সেটা একটা নির্দিষ্ট ফ্যাক্টরের জন্য হতে পারে বা মাল্টিপল ফ্যাক্টরের জন্য হতে পারে। ধরুন কেউ হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে স্মোকিং করছে, খুব বেশি স্মোকিং করছে। কেউ হয়তো বলে যে আমার 70-75, আমার কাছে এসে বলে এত বছর বয়স হয়ে গেল আমি স্মোক করছি, কিন্তু আমার তো কোনোদিন হয়নি। কিন্তু তার পাশের বাড়ির একটা ছেলে, তার হচ্ছে গিয়ে 30 বছর বয়স, তার সেই বয়সেই ক্যান্সার হচ্ছে। সে বলছে আমি কোনোদিন স্মোক করিনি, কেন হচ্ছে? কোনো না কোনোভাবে সেই দূষিত বায়ু তার মধ্যেও পৌঁছাচ্ছে। তো কারো কারো ক্ষেত্রে সেই জিন সিকোয়েন্সিং চেঞ্জ সেটা হচ্ছে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হচ্ছে। যদি সবার ক্ষেত্রেই হয়ে যেত তাহলে তো সবারই ক্যান্সার হয়ে যেত। আমরা সবাই ভেজাল বায়ু নিচ্ছি, কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে না। শরীরে কোনো না কোনো প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তার জন্য হচ্ছে না। সেইটা কিন্তু এখনও গবেষণার বিষয় পুরোপুরি আমরা এখনও জানতে পারিনি। ক্যান্সার একটা ইনকমপ্লিট সায়েন্স, কারণ এই নিয়ে পড়াশোনা প্রতিনিয়ত হয়ে চলেছে গোটা পৃথিবী জুড়ে। তো এই মুহূর্তে আমরা এটুকুই প্রেডিক্ট করতে পারি যে শরীরের মধ্যে কোনো সেলের যার ক্ষেত্রে হচ্ছে কোনো না কোনো কারণে চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ হওয়ার পরিমাণটা কিন্তু দিন দিন বাড়ছে। সেই জন্য ক্যান্সারের হওয়ার প্রবণতাটাও বাড়ছে। আর মানুষের মধ্যে কিছুটা হলেও সচেতনতা এসেছে বলেই ডিটেকশনটাও বাড়ছে। আগে যেরকম ধরুন কাশি হচ্ছে, অনেকদিন ধরে লোকে ডাক্তারের কাছে যেতই না। এখন কিন্তু গ্রামে গঞ্জের মানুষও কাশি হচ্ছে বা সর্দি কাশি হচ্ছে বা কোনো না কোনো কারণে শরীরের থেকে ব্লিডিং হচ্ছে বা শরীরে কোথাও ফোলা দেখা যাচ্ছে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও পৌঁছেছে, অনেক জায়গাতেই পৌঁছেছে এখন, যেটা আগে ছিল না। সেটা কিন্তু পৌঁছেছে, এবং সেই কারণে লোকে ডাক্তারের কাছে আসছে এবং ট্রিটমেন্ট করাচ্ছে। সেই কারণে ক্যান্সার ডিটেকশন বাড়ছে, সেটাও একটা কারণ। তাহলে এই লক্ষণগুলো আমরা একটু শুনি, যে ফোলা একটা বুঝতে পারলাম, বা এই যে অনেক দিন ধরে দীর্ঘ কাশি, এটাও একটা লক্ষণের মধ্যে পড়ে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, যে কোনো শরীরের যে কোনো অংশ থেকে ব্লিডিং হওয়া কিন্তু কখনো নর্মাল নয়। যে কোনো অংশ থেকে আপনার কাশির সাথে রক্ত পড়লো, বা হঠাৎ করে বমির সাথে রক্ত পড়লো, বা যেটা এগুলো লাং ক্যান্সারের ক্ষেত্রে ওপর থেকে যদি নিচে নামি, যে গলার কোনো একটা অনেক দিন ধরে খুসখুস করছে গলার মধ্যে, বা গলায় স্বর ভেঙে গেছে, বা কাশতে কাশতে হঠাৎ করে একটুখানি এক ছিটে রক্ত আসলো, ঠিক আছে। বা তারপরে যদি নিচে নামি আমরা, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের কোনো কারণে ব্লিডিং হলো, আমি প্রথমে ব্লিডিং নিয়ে বলছি, কোনো কারণে নিপিল থেকে ব্লিডিং হলো, বা আমাদের যে মেয়েদের যে মাসিকের যে ব্লিডিং হয় সেটা কোনো কারণে বেশি হচ্ছে বা কম হচ্ছে বা হচ্ছে না বা অনিয়মিত হচ্ছে, বা শরীরের কোনো অংশ থেকে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ছে, যে কোনো অংশ থেকে ব্লিডিং কিন্তু একটা ওয়ার্নিং সাইন। ব্লিডিং কিন্তু কখনোই নর্মাল নয়। তারপরে দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে ফোলা, অ্যাবনর্মাল ফোলা শরীরের কোনো অংশে, গলায় দেখা গেল, কি ব্রেস্টে দেখা গেল, কি পেটের মধ্যে বা শরীরের মধ্যে কোথাও বুঝতে পারলো কোনো অ্যাবনর্মাল ফোলা। সেটা আপনার ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি কোথাও দেখা যায় তার জন্য বিশেষজ্ঞর পরামর্শ দেওয়া দরকার।
আবার টিউমার, এই যে বিভিন্ন ধরনের টিউমার হয় বা বিভিন্ন ধরনের ওই যে গ্ল্যান্ড ফোলা, ওখানেও সেক্ষেত্রেও সেই ফোলা ব্যাপারটাও আসছে, বা যে কোনো অপারেশনের পর একটা পাঠায়, মানে অপারেশন থিয়েটার থেকেই পাঠায় বায়োপসির জন্য। তো সেইগুলো কি মানে ক্যান্সার আছে কিনা বুঝবার জন্য, হ্যাঁ, তার কারণ হচ্ছে গিয়ে বা এখন ওই গ্ল্যান্ড বা টিউমারগুলোও কি ক্যান্সার হতে পারে, মানে ক্যান্সারাস? গ্ল্যান্ড বা টিউমার বা কোনো জায়গায় ফোলা, সেটা ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে। অনেক আচ্ছা। সময় দু টাইপের টিউমার হ্যাঁ, হয়, হ্যাঁ, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, একটা হচ্ছে নন ম্যালিগন্যান্ট টিউমার। নন ম্যালিগন্যান্ট টিউমার মানে এই যে বললাম যে সেলগুলো বাড়ছে কোনো না কোনোভাবে, সেগুলোর একটা লিমিট থাকছে। তো আচ্ছা। সেগুলো তখনও তার মানে সেগুলো লাগাম ছাড়া হয়নি, হয়নি, মানে লাগাম ছাড়া operate হয়নি। করে তাকে হ্যাঁ, নির্মূল করা সে যাবে। ওই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ আছে, তাকে হ্যাঁ। অপারেশন করে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রোল করে নিলাম। সেই জন্যই যে কোনো জায়গার যে কোনো অঙ্গের অপারেশনের পরে সেই অংশটা, যে অংশটা বাদ যাচ্ছে, তার বায়োপসি করা কিন্তু এখন সরকার বাধ্যতামূলক করে দিয়েছে। যে কোনো অংশের, যে আপনি গল ব্লাডার বলুন, জরায়ু বলুন, ব্রেস্ট বলুন, যে কোনো অংশে যখনই কোনো অপারেশন হচ্ছে, অপারেশন করে শরীরের কোনো অঙ্গ বাদ যাচ্ছে, সেটা কিন্তু বায়োপসি করা বাধ্যতামূলক। তার মানে হচ্ছে সেই অঙ্গটাকে আমরা ল্যাবরেটরিতে পাঠালাম, তারপরে সেটাকে বিভিন্ন অংশে মাইক্রোস্কোপের দ্বারা আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম যে সেটা নর্মাল ক্যান্সার আছে, মানে নর্মাল টিউমার আছে, নাকি এমনি নর্মাল কোনো ইনফেকশন ছিল, নাকি সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে এইরকম ক্ষেত্রেও ইনসিডেন্টালি ফাউন্ড, মানে তার আগে কোনো সেরকম ক্যান্সারের সিমটম ছিল না, কিন্তু হয়তো ধরুন গল ব্লাডারের ক্ষেত্রেই বলছি, যে হয়তো অনেক সময় গল ব্লাডারে স্টোন হয়, তো স্টোনের জন্য আমরা অপারেশন করি অনেক সময়। তো যেটা গল ব্লাডার বাদ দিতে হয়, সেটা কিন্তু সবসময় বাধ্যতামূলক, যে বায়োপসি করা, সেটা কিন্তু এখন সরকার বাধ্যতামূলক করেছে। তো সেই সময় সেটা যখন বায়োপসি করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যেগুলোর ক্ষেত্রে কোনো সিমটম থাকে না সেভাবে, মানে স্টোন ছাড়া, স্টোনের সিমটম ছাড়া, সেগুলো নর্মালি আসে, মানে হয়তো গলব্লাডারে কোনো ইনফেকশন বা কিছু, কিন্তু অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সেগুলো ক্যান্সারও দেখা যায়। সেক্ষেত্রে তখন তাদের আরেকবার অপারেশন করার দরকার পড়ে। তো সেই কারণেই হচ্ছে কি বায়োপসি করা বাধ্যতামূলক যে কোনো অপারেশনের পরে। আচ্ছা, কোন বয়সে বেশি দেখা যাচ্ছে ক্যান্সার? দেখুন, এই মুহূর্তে ছেলেদের বা ভারতবর্ষে, মেয়েদের হ্যাঁ, ক্ষেত্রে? ছেলে বা মেয়েদের মধ্যে 60-ঊর্ধ্ব যারা রয়েছে তাদের ক্ষেত্রেই ক্যান্সারের সংখ্যা বেশি। কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে 30 থেকে 60 এই পপুলেশনের মধ্যে ক্যান্সার হার অনেকটাই বাড়ছে, এবং সেটা কিন্তু অ্যালার্মিং সাইন। আরেকটা কথা খুব জরুরি, যেটা এই যে ক্যান্সার বাড়ছে, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টও মানুষ করাচ্ছে, এবং তারা সুস্থভাবে বেঁচে আছে এবং কাজ করতে পারছে। দেখুন, ক্যান্সার এমন একটা রোগ যেটা কিওর করা যায়, অনেকাংশেই কিওর করা যায়, সব ক্ষেত্রে হয় না, যদি আর্লি স্টেজে ধরা পড়ে। সেই কারণেই বারবার করে এই প্রিভেনশন, আর্লি স্টেজ, সচেতনতা, এগুলো জরুরি। যে এই যে আমি যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো হলে ডাক্তারের কাছে যাওয়া, যাতে আমি ডাক্তারের কাছে গেলে সে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে এটা নর্মালি কোনো সিমটম নাকি এটা ক্যান্সার। যদি আর্লি অবস্থায় ধরা পড়ে, তাহলে কিন্তু অনেকাংশেই ক্যান্সার সারানো যায়। বহু পেশেন্ট আছে আমাদের এখানে, মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে অনেক পেশেন্ট যারা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করিয়েছে, সুস্থ আছে, ফলো আপে আসছে। এরকম অনেক পেশেন্ট আছে আমাদের কাছে, ফলো আপে আসছে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো তারা নেগলেক্ট করেছে সিমটমকে, অনেকাংশে ভেবেছে কমে যাবে, দেখা নিয়ে আসেনি, তারপরে যখন বাড়াবাড়ি হয়ে গেছে তখন এসছে। তো সেক্ষেত্রে আমরা স্টেজ 3 কি স্টেজ 4 হয়ে যায়। ভারতবর্ষে এই 130-40 কোটি পপুলেশনের মধ্যে কিন্তু যে ক্যান্সারের রেট, তাতে স্টেজ 3 এবং স্টেজ 4 এখনও বেশি, সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি সারাতে পারি না তাদেরকে, কোনো না কোনোভাবে তাদেরকে আমরা কিছুটা হলেও লাইফ বাড়াতে পারি, বা তাদের যতদিন আয়ু আছে সেই লাইফটাকে কিছুটা ভালো করার চেষ্টা করতে পারি, কিন্তু পুরোপুরি সারাতে পারি না। তাহলে এই যে কতগুলো স্টেজ রয়েছে, এই স্টেজগুলো মানুষ, সাধারণ মানুষ তো বোঝার উপায় নেই যে কোন স্টেজে আছে বা কি হচ্ছে, বা অনেক সময় বলতে শুনেছি, আমাদের বিভিন্ন শ্রোতা বন্ধুদের কাছ থেকেও শুনেছি বিভিন্ন প্রশ্নে, যে বোঝাই যায় না, মানে কোনো সিমটমই নেই, অথচ তার নাকি শরীরে ক্যান্সার। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই অনেকে হয়। ধরুন, বোঝাই যায় না একদম না, কোনো না কোনোভাবে শরীর জানান দেয়। যখন আমাদের কাছে আসে, আমরা যখন রেট্রোস্পেক্টিভভাবে জিজ্ঞাসা করি তাদেরকে যে এইরকম ছিল কিনা, ওই রকম ছিল কিনা, তো তখন কিন্তু সেগুলো থাকে। যেমন ধরুন, সামান্য আমি বলছি, বহুদিন ধরে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, হ্যাঁ, তারা হয়তো ভাবছে নর্মাল, রোজ গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে,
কিন্তু নেগলেক্ট করেছে, গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে, প্রথমে একটা লাগছে, তারপরে দুটো লাগছে, তারপরে তিনটে লাগছে, মনে হচ্ছে একটু জল বেশি করে খেলে হবে বা এইগুলোই। কিন্তু সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে বহুদিন ধরে এরকমভাবে রয়েছে, তারপরে পেটে যখন প্রচণ্ড ব্যথা হচ্ছে তখন ডাক্তারের কাছে গেছে, তখন আমরা দেখছি যে সেটা হয় গল ব্লাডারের ক্যান্সার বা প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার, সেরকম হয়ে গেছে অলরেডি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এরকম পায়খানার রাস্তায় রক্ত পড়ছে, অনেকেই ভাবে যে এটা হয়তো পাইলস হয়েছে, সাধারণ ব্যাপারে এমনি কমে যাবে, হয়তো গ্রামে হাতুড়ে ডাক্তারের কাছে দেখিয়েছে, পাইলসের ওষুধ খেয়েছে, কিন্তু তারপরে যখন কমছে না তখন কিন্তু আর পরবর্তীকালে তারা নেগলেক্ট করেছে, কিন্তু সেটা কিন্তু মানে ক্যান্সারের লক্ষণ হতে পারে, রেকটাম মানে মলদ্বারের ক্যান্সারের লক্ষণ। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম ধরুন যে আমরা যে স্টুল পাস করি, সেই প্রত্যেকটা মানুষের স্টুল পাসের একটা ছন্দ আছে, যেমন ধরুন কারো দিনে একবার হয়, কারো দুবার হয়, কারো দুদিনে একবার হয়, কারো 3 দিনে একবার হয়, আবার কারো দিনে 3 বার হয়। এটা কিন্তু হ্যাঁ, এটা নর্মাল, এটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ছন্দ রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা। কারো যদি প্রথম থেকেই ধরুন দিনে 2বার কি 3বার হয়, সেটা কিন্তু নর্মাল। কিন্তু এই যে নর্মাল যে ছন্দ রয়েছে সেটার ছন্দ পতন হওয়া, হঠাৎ করে আমি দেখলাম যে আমার যা ছন্দ ছিল সেটা মেনটেন হচ্ছে না। ধরুন আমার রেগুলার সকালবেলায় স্টুল পাস করতাম, কিন্তু সেটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে মোটামুটি মাসখানেক ধরে দেখা গেল 2-3 দিন হচ্ছে না, যখন হচ্ছে তখন একটু পাতলা স্টুল হচ্ছে। তো এই যে নর্মাল ইরেগুলার বাওয়েল হ্যাবিট বলে এটাকে মেডিকেল টার্মে, তো এই যে নর্মাল যে স্টুল পাসের বাওয়েলের যে আমাদের হ্যাবিট, সেই নর্মাল যে বাওয়েল হ্যাবিটের সেটার ছন্দপতন, সেটা ইরেগুলার হয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ। সেটা হলেই যে ক্যান্সার হবে তা নয়। আমাদের কিছু কোলনের কিছু ডিজিজ আছে, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ আছে, সেটা অনেকের ক্ষেত্রেই থাকে এবং সেটা ট্রিটমেন্টও করা সম্ভব। কিন্তু সেইটা যদি বহুদিন ধরে থাকে এবং ট্রিটমেন্ট না হয়, সেটা থাকতে থাকতেও কিন্তু অনেক সময় কোলন ক্যান্সার কি রেকটাল ক্যান্সার মানে অন্ত্রের ক্যান্সার সেগুলো হতে পারে, বা মলদ্বারের ক্যান্সার সেগুলো কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে একদম যে জানান দেয় না তা না, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সত্যিই জানা যায় না, যেমন ধরুন যখন জানা যায় তখন অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সার ফুসফুসে যখন ছোট অবস্থায় থাকে তখন সত্যি কিছু বোঝা যায় না, তো তখন কোনো সিমটমই দেয় না। যখন কারো শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা কাশির সাথে রক্ত পড়া হওয়া শুরু করে, তখন সেটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, এই লাং ক্যান্সারের কি একমাত্র কারণ তামাক? একমাত্র কারণ তামাক না, কিন্তু প্রায় 80-90% লাং ক্যান্সারের কারণ তামাক। আচ্ছা, আর এটা কোন বয়সে বেশি হচ্ছে? দেখুন, এখনও পর্যন্ত ভারতবর্ষে যা পপুলেশন তাতে 60 বছরের ওপরেই বেশি হচ্ছে, কিন্তু বললাম যে 30 থেকে 60 বছরের মধ্যে হওয়ার প্রবণতা অনেক গুণ হারে বেড়ে গেছে আগের থেকে। এবারে দিদি যেটা জানবো যে এই যে ক্যান্সার একটা দুরারোগ্য ব্যাধি বলা যায়, এবং এর ট্রিটমেন্ট, এর চিকিৎসা, এবং সেটাও আমাদের সবার কাছে একটা যে শেষ হয়ে যেতে হবে, ফ্যামিলিকেই শেষ হয়ে যেতে হবে, একটা বিরাট খরচ, ব্যয়বহুল, এই ব্যাপারটাও মাথায় চলে আসে। তো সরকারি ক্ষেত্রে বা সরকারি জায়গায় কি চিকিৎসা হয়? হ্যাঁ, চিকিৎসা হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা যেমন ব্যয়বহুল, সেটা একটা কথা মানলাম, কিছু কিছু জায়গায় চিকিৎসা অবশ্যই ব্যয়বহুল, তেমনি সময় এবং ধৈর্যও দরকার। আপনি যে একটা পরিবারের কথা বললেন, একটা পরিবারে যখন এখনও আমাদের যা পরিস্থিতি, একটা পরিবারে যখন ক্যান্সার ধরা পড়ে, একটা তো টাকা পয়সার চিন্তা মাথায় থাকে, তার সাথে কিন্তু আরও অনেক যুদ্ধ থাকে, সময় ইনভেস্ট করতে হয়, অনেকটাই সময়, ধৈর্য, মানুষটাকে কেয়ার করা। তো একটা গোটা ফ্যামিলিতে কিন্তু তার পেছনে সময় দিতে হয়, তার পেছনে গোটা ফ্যামিলিকে ইনভেস্ট করতে হয়। খালি টাকা নয়, খালি টাকা দিয়েই সবকিছু শেষ হয় না, সবকিছু ইনভেস্ট করতে হয়। তো সেটা যদি করা যায় তাহলে কিন্তু অনেকটাই মানে অনেকাংশেই আমরা ক্যান্সারকে নির্মূল করতে পারি। একটা ছোট বাচ্চাকে যেরকম মানুষ করতে গেলে, স্কুলে ভর্তি করতে গেলে, মাধ্যমিক দেওয়ার আগে, উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে যেমন পুরো ফ্যামিলি মিলে আমরা একটা যুদ্ধ করি, সেরকমই একটা মানুষের ক্যান্সার হলে পুরো ফ্যামিলি মিলে যুদ্ধটা হয়। এবং তাতে হয়তো সরকারি সুযোগ সুবিধা এখন অনেকাংশেই পাই আমরা, সেই জন্য আমাদের হয়তো এখন চিকিৎসা করার স্কোপও অনেকটা বেড়ে গেছে, আমরা অনেকটা স্বাধীনভাবে চিকিৎসা করতে পারি। কিছু কিছু হায়ার ফেসিলিটিস, যেগুলো নতুন মলিকুলার ড্রাগস যেগুলো আসছে, সেগুলো এখনও সরকারি ফেসিলিটিতে আসেনি, কিন্তু প্রাথমিক চিকিৎসা অনেকটাই আমরা করতে পারি সরকারি ভাবে। সেক্ষেত্রে আমাদের অনেক চিকিৎসা করার স্বাধীনতা এসছে আমাদের হাতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পয়সা তো আছেই, সেটা অনেকাংশে আমরা অনেকটাই এদিক ওদিক করে, মানে সরকারি সুযোগ সুবিধা, স্বাস্থ্যসাথী বলুন, সব কিছুতে আমরা করতে পারি। কিন্তু তার সাথে সাথে সেই মানুষটার যত্ন নেওয়া, তার পেছনে সময় দেওয়া, তার মানসিক সাপোর্ট দেওয়া,
সেই যুদ্ধে তাকে সঙ্গ দেওয়া, সেগুলো জরুরি। এগুলো যদি সব বিভিন্ন একসাথে করা যায়, সরকারি যে হেলথ কার্ড সেগুলো অনেকটা মানুষকে সুযোগ সেগুলো দিচ্ছে। অনেকটা মানুষকে সুযোগ দিয়েছে অনেক অংশে। তো আজকে দিদি যে আলোচনা বা যে বিশেষ আমাদের অনুষ্ঠান ক্যান্সার অ্যাওয়ারনেস ডে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, এটাও কিন্তু একটা খুব মানে ভয় কাটানোর বা একটা আনন্দের বা আমাদের একটা যে ভেতরে একটা আত্মবিশ্বাস নিয়ে আসা, তাই না? একদম। এবং যে কবির কবিতা দিয়ে শুরু করেছিলাম তিনি বলছেন যে এই যে নির্লোম হয়ে যায় বা কিছু কিছু লক্ষণ, যে ট্রিটমেন্ট করতে গিয়ে চুল উঠে যায় বা একটা নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করা, তো এইগুলো একটা চিকিৎসার পদ্ধতির মধ্যেই এসে হ্যাঁ, যায়। আমি এবং তো এই মানুষ জন্যই কিভাবে বললাম। অসুখটা হলে এনজয় করবে, এই একদম, আমাদের একদম। সময় একেবারে শেষের দিকে, তো এই বিষয়টা নিয়েই আজকে দেখুন, পাবলিক ব্যাপারটা- অ্যাওয়ারনেস আমরা হ্যাঁ, শেষ করব। এইটা হচ্ছে কি, আগে যেটা আমাদের একটা সামাজিক কলঙ্ক বলা হতো, কিন্তু সেটা এখন আর নয়। আমি তো পেশেন্টদেরকে বলি, চুল পড়ে গেছে তো কি হয়েছে, চুল আবার নতুন গজায়, সে আবার নতুন রূপে চলে আসে। যখন ফলো আপে আসে না, কি ভালো লাগে দেখতে, ভাবতে পারবেন না, তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, তার স্টাইল স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো আসলে সেটাকে ভেতর থেকে সুস্থ হ্যাঁ, ভেতর হয়ে থেকে ওঠে। সুস্থ হয়ে ওঠে। একটা রোগকে, এত বড় একটা রোগকে জয় করে আর ওঠে, জয় করা, প্রতিরোধ করার হ্যাঁ, ক্ষমতা। প্রতিরোধ, একটা এত বড় রোগকে কাটিয়ে যে যখন আসে জয় করে, তখন তার সে আনন্দ, তার সে কনফিডেন্স লেভেল আপনি ম্যাচ করতে পারবেন না আগের সঙ্গে, আগের মানুষটার সাথে। তো সেটাই আমাদের জয়, সেটাই প্রাপ্তি। এবং সবাইকে এত কাছের করে নেওয়া, দূরের একদম। মানুষগুলোকেও, দূরের মানুষ- এটাও কিন্তু একটা পাওনা, প্রাপ্তি। একদমই এটা কাজেই ভয় পাবেন না, ক্যান্সার মানে নো অ্যান্সার, ভাবার কোনো কারণ নেই। তো আজ আমরা এতক্ষণ বিশেষ আলোচনায় ছিলাম 7ই নভেম্বর যে ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, সেই আলোচনা নিয়ে আমাদের একটা শ্রোতা বন্ধুদের জন্য একটা সচেতনতা বা সচেতন হওয়ার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌমিতা পোদ্দার। সঙ্গে ছিলাম আমি, সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।